নমস্কার। আজকের এই আলোচনায় আপনাদের স্বাগত। আমরা আজ এক বিশেষ সফরে বেরোচ্ছি, যেখানে আমরা খুঁজে বের করার চেষ্টা করব একজন ম্যানেজার হওয়ার আসল অর্থটা কী। এই ভূমিকার মূল ভিত্তিগুলো ঠিক কী কী? চলুন তাহলে শুরু করা যাক। ম্যানেজার এই শব্দটা শুনলেই কেমন একটা ক্ষমতার কথা মনে হয়, তাই না? অনেকেই এই পদের জন্য স্বপ্ন দেখেন। কিন্তু একজন ম্যানেজার আসলে কি করেন? শুধু কি বস হয়ে থাকা, নির্দেশ দেওয়া, নাকি এর পিছনে আরও গভীর কিছু আছে? সত্যি বলতে এই ভূমিকাটার আসল উদ্দেশ্যটা কিন্তু প্রায়ই আমাদের কাছে একটু ধোঁয়াশায় থেকে যায়। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। একজন ম্যানেজারের মূল মিশন মানে তার প্রধান কাজটা ঠিক কী, যা একটা প্রতিষ্ঠানের মধ্যে তার পুরো ভূমিকাটাই নির্ধারণ করে দেয়? যদি খুব সহজ করে বলি, ম্যানেজমেন্ট আসলে একটা শিল্প। কিসের শিল্প? অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়া শিল্প। ব্যাপারটা হলো একটা প্রতিষ্ঠানে অনেক রকম সম্পদ থাকে, মানুষ, কাঁচামাল, টাকা। এই সব কিছুকে একসাথে কাজে লাগিয়ে নির্দিষ্ট একটা লক্ষ্যে পৌঁছানোই হলো ম্যানেজমেন্ট। আজকের দিনের ম্যানেজমেন্টকে যদি ঠিক মতো বুঝতে হয়, তাহলে আমাদের একটু ইতিহাসে উকি দিতেই হবে। জানতে হবে সেই সব মানুষদের কথা যারা প্রথমবার ম্যানেজমেন্টকে একটা নিয়মের মধ্যে বেঁধেছিলেন। তাদের হাত ধরেই কিন্তু ম্যানেজমেন্ট একটা সাধারণ ধারণা থেকে প্রায় বিজ্ঞানে পরিণত হয়েছে। দেখুন, ম্যানেজমেন্টের ধারণাটা কিন্তু একদিনে আজকের জায়গায় এসে পৌঁছায়নি। এর একটা দারুণ বিবর্তন আছে। যেমন ধরুন, একেবারে শুরুতে এলেন F.W. টেলর, যিনি বললেন এফিসিয়েন্সি সব কাজকে ঘড়ির কাঁটা ধরে ছোট ছোট অংশে ভাগ করে ফেলো, দেখবে প্রোডাকশন কেমন বাড়ে। তারপর এলেন এলটন মেও। তিনি বললেন, আরে মানুষ তো আর মেশিন না, তাদের অনুভূতি আছে, কর্মীদের মানসিক দিকটা বুঝলে, তাদের কথা শুনলে কাজ কিন্তু আরও ভালো হয়। আর তারপর আসলো আধুনিক যুগ। পিটার ড্রকারের মতো ম্যানেজমেন্ট গুরুরা আমাদের শেখালেন লক্ষ্যভিত্তিক ম্যানেজমেন্ট। তো বুঝতেই পারছেন, প্রত্যেকটা যুগই আমাদের বোঝাপড়াকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। ভাবা যেতে পারে প্রত্যেক সফল ম্যানেজারের হাতে একটা অদৃশ্য টুল কিট থাকে। এই টুল কিটে কী থাকে? থাকে কিছু নির্দিষ্ট কাজ বা ফাংশন যা তাদের প্রতিদিনের জটিল পরিস্থিতি সামলাতে সাহায্য করে। এই 5টি কাজই হল ম্যানেজমেন্টের একেবারে মূল ভিত্তি। প্রথমে পরিকল্পনা করা, মানে কি করতে হবে সেটা ঠিক করা। তারপর সেই অনুযায়ী দল গোছানো, সঠিক লোক নিয়োগ করা, কাজটা ঠিকমতো হচ্ছে কিনা সেদিকে নজর রাখা এবং সবশেষে সবকিছুর মধ্যে একটা সমন্বয় তৈরি করা। এই চক্রটা কিন্তু প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত চলতেই থাকে। পরিকল্পনা বা প্ল্যানিং কিন্তু সবসময় একরকম হয় না, এরও বিভিন্ন ধরন আছে। একটা হলো দীর্ঘমেয়াদী বা স্ট্র্যাটেজিক প্ল্যানিং, যা অনেকটা দূরবীন দিয়ে ভবিষ্যৎ দেখার মতো। যেমন একটা কোম্পানি ঠিক করল, আগামী 5 বছরে আমরা দেশের 1 নাম্বার ব্র্যান্ড হব। এটা হলো স্ট্র্যাটেজিক প্ল্যান। আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য এই বছর কি করতে হবে, যেমন এই বছরেই আমাদের নতুন প্রোডাক্ট লঞ্চ করতে হবে। এটা হলো স্বল্পমেয়াদী বা অপারেশনাল প্ল্যান। শুধু কি প্ল্যান করা হচ্ছে তাই নয়, কিভাবে করা হচ্ছে সেটাও কিন্তু খুব জরুরি। একটা পদ্ধতি হলো টপ ডাউন, যেখানে একেবারে ওপর মহল থেকে সিদ্ধান্ত ঠিক হয়ে নিচের দিকে আসে। আরেকটা হলো বটম আপ, যেখানে নিচের স্তরের কর্মীদের মতামতকেও গুরুত্ব দেওয়া হয়। এতে কিন্তু কর্মীরা কাজের প্রতি আরও বেশি দায়বদ্ধ হয়ে ওঠে। ম্যানেজমেন্টের কাজগুলো তো জানলাম, কিন্তু এই কাজগুলো ভালোভাবে করার জন্য কিছু পথনির্দেশক নীতিও আছে। এটাকে অনেকটা খেলার নিয়মকানুনের মতো ভাবতে পারেন, যা একজন ভালো লিডারকে সবসময় পথ দেখায়। ফরাসি শিল্পপতি হেনরি ফেয়ল ম্যানেজমেন্টের জন্য ঠিক এমনই 14টা মৌলিক নীতি তৈরি করেছিলেন। আর অবাক করার মতো ব্যাপার হলো, এই নীতিগুলো আজও বিশ্বজুড়ে একইভাবে প্রাসঙ্গিক। তবে সবচেয়ে মজার কথা কি জানেন? হেনরি ফেয়ল নিজেই বলে গেছেন যে এই নীতিগুলো কোনো পাথরে খোদাই করা কঠোর আইন নয়। এগুলো আসলে কিছু নমনীয় গাইডলাইন, যা পরিস্থিতি অনুযায়ী বুদ্ধি খাটিয়ে প্রয়োগ করতে হবে। ফেয়লের 14টা নীতির মধ্যে এই কয়েকটা আজকের দিনে ভীষণভাবে জরুরি। যেমন আদেশের ঐক্য। এর মানে হলো একজন কর্মীর বস হবেন একজনই। 10 জন বস মিলে নির্দেশ দিলে তো বিভ্রান্তি বাড়বে, তাই না? এরপর আসছে এসপ্রিট ডি কর্পস, মানে হলো টিমের মধ্যে একতা ও বন্ধুত্বের পরিবেশ তৈরি করা, অনেকটা একটা চ্যাম্পিয়ন ক্রিকেট দলের মতো। আর কোম্পানির থাম, মানে হলো সবার সঙ্গে ন্যায্য আচরণ করা, কারণ একটুও পক্ষপাতিত্ব কিন্তু পুরো দলের মনোবল ভেঙে দিতে পারে।
এবার একটা দারুণ জিনিস দেখা যাক। একজন ম্যানেজার যখন কোনো প্রতিষ্ঠানের সিঁড়ি বেয়ে ওপরে ওঠেন, তখন কিন্তু তার কাজের ধরনের সাথে সাথে তার প্রয়োজনীয় দক্ষতারও একটা বড়সড় পরিবর্তন আসে। এই টেবিলটা দেখুন, ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে যাবে। একদম নিচের স্তরে মানে সুপারভাইজারি লেভেলে টেকনিক্যাল বা প্রযুক্তিগত দক্ষতার দরকার সবচেয়ে বেশি। মাঝের স্তরে 3 ধরনের দক্ষতারই প্রায় সমান গুরুত্ব, আর একেবারে শীর্ষে মানে টপ ম্যানেজমেন্টে কনসেপচুয়াল বা বড় ছবিটা দেখার দক্ষতার প্রয়োজন সবচেয়ে বেশি হয়ে দাঁড়ায়। এই বড় চিত্র দেখার ক্ষমতা বা কনসেপচুয়াল স্কিল জিনিসটা আসলে কি? এটা হলো পুরো প্রতিষ্ঠানটাকে একটা দাবার বোর্ডের মতো করে দেখার ক্ষমতা। যেমন কোম্পানির সিইও যখন ভাবেন যে আগামী 10 বছরে কোম্পানিকে কোথায় নিয়ে যাবেন বা কোনো নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশ করবেন কিনা, এগুলোই হলো কনসেপচুয়াল দক্ষতার দারুণ উদাহরণ। আর মানবিক দক্ষতা হলো সেই সুপার গ্লু যা সব স্তরকে একসাথে জুড়ে রাখে। দলের সদস্যদের মধ্যে কোনো বিরোধ মেটানো, কাউকে তার সেরা কাজটা করার জন্য অনুপ্রাণিত করা বা মন দিয়ে তাদের কথা শোনা, এই দক্ষতাগুলো ছাড়া কোনো ম্যানেজারই কিন্তু সফল হতে পারেন না, তিনি যে স্তরেই থাকুন না কেন। প্রযুক্তিগত দক্ষতা মানে হল নির্দিষ্ট কাজটা করার জ্ঞান। যেমন ধরুন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যানেজার যিনি হয়তো এখন আর নিজে কোডিং করেন না, কিন্তু তার টিমকে ঠিকঠাক পথ দেখানোর জন্য কোডিং সম্পর্কে তার স্পষ্ট ধারণা থাকাটা খুবই জরুরি। এই দক্ষতাটা সুপারভাইজারি স্তরে সবচেয়ে বেশি কাজে লাগে। আমরা এতক্ষণ ম্যানেজমেন্টের যে মূল ধারণাগুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলো তো হলো ভিত্তি, কিন্তু আজকের দিনের একজন ম্যানেজারকে এর বাইরেও অনেক কিছু ভাবতে হয়। তাকে হতে হয় অনেক বেশি অভিযোজনযোগ্য আর সাংস্কৃতিকভাবে সচেতন। আজকের দিনে কার্যকর ম্যানেজমেন্ট মানে হলো এটা বোঝা যে এক মাঘে শীত যায় না, মানে সব জায়গায় একই নিয়ম খাটে না। যেমন ধরুন ম্যানেজমেন্টে ভারতীয় নীতির কথা। এর মূল ভিত্তি হলো আমাদের প্রাচীন দর্শন, যেখানে শুধু লাভের কথা না ভেবে মানুষের কল্যাণের ওপর জোর দেওয়া হয়। এখানে সম্পর্ক, নৈতিকতা এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু পশ্চিমা মডেল থেকে অনেকটাই আলাদা, যেখানে প্রায় শুধু দক্ষতা আর ফলাফলের ওপর বেশি মনোযোগ দেওয়া হয়। এটাই প্রমাণ করে যে একজন ভালো ম্যানেজারকে তার পারিপার্শ্বিক সংস্কৃতি সম্পর্কেও সচেতন হতে হয়। আমরা তো এমন এক যুগে বাস করছি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই অনেক কাজই হয়তো মানুষের চেয়ে ভালোভাবে করতে পারে। তাহলে একটা বড় প্রশ্ন কিন্তু এসেই যায়, এই অটোমেশনের যুগে একজন মানুষ ম্যানেজারের ঠিক কোন দক্ষতাটা সবচেয়ে বেশি জরুরি হয়ে উঠবে? এমন কোনো গুণ যা কোনো মেশিন হয়তো কখনোই পুরোপুরি অর্জন করতে পারবে না? এই প্রশ্নটা আমাদের সবাইকে ভবিষ্যতের কর্মক্ষেত্র নিয়ে নতুন করে ভাবতে শেখায়।